চরণ প্রসাদের কাছে আমি এগিয়ে গেলাম। ওর দু কাঁধে হাত রেখে আগুন চোখে তাকালাম। এক প্রচণ্ড ঝাঁকুনিতে প্রসাদের শরীরের ভিত পর্যন্ত নাড়িয়ে দিয়ে চিৎকার করে বললাম, বলুন অমিতেশ কোথায়? কোথায় উধাও করলেন ওকে? চরণ প্রসাদ এতটুকু বিচলিত হলেন না। স্মিত হেসে আলতো করে আমার হাত দুটোকে ছাড়িয়ে নিলেন। তারপর স্বাভাবিক স্বরেই বললেন, আপনার বন্ধু অমিতেশ সান্যাল হাইপার স্পেসে মিলিয়ে গেছে। হাইপার স্পেস, অতিদেশ। আমি মনে মনে ভাবলাম, আমাদের এই ত্রিমাত্রিক জগতের বাইরে যে দেশ, তারই নাম হাইপার স্পেস। যা মানুষ চোখে দেখতে পায় না, স্পর্শ করতে পারে না, এমনকি কল্পনাও করতে পারে না, সেই রহস্যময় হাইপার স্পেস। আমি চরণ প্রসাদের শীর্ণ শরীরটার দিকে তাকিয়ে রইলাম। ওর ভেদি ধুরন্ধর চোখ দুটো যেন এক চাপা আনন্দে ঝকঝক করছে। আমার উদ্ভ্রান্ত অবস্থার দিকে এক পলক দেখে নিয়ে প্রসাদ বললেন, ডক্টর বোস, এবার আমার কথা বিশ্বাস হয়েছে। শোনা এক কথা আর চোখে দেখে বিশ্বাস করা এক কথা। চাপা হাসি হাসলেন তিনি। ওয়েলকাম টু সেরাগ্রাফি এন্টারটেনমেন্ট। আর আপনারা শুনছেন টেল স্টেশন। আজকের গল্প অনিশ দেবের লেখা ভাঁজ। গল্পটি সংগ্রহ করেছি অনিশ দেবের লেখা কিশোর কল্প বিজ্ঞান সমগ্র বইটি থেকে। বইটি প্রথম প্রকাশিত হয় 2005 সালের জানুয়ারি মাসে এবং পরিমার্জিত দ্বিতীয় সংস্করণ 2013 সালের মার্চ মাসে পত্রভারতী পাবলিশার্স থেকে। গল্প পাঠে উৎপল এবং চরণ প্রসাদের ভূমিকায় আমি রাজেশ এবং অমিতেশের ভূমিকায় সুগত। অনিন্দকে জানাই অনেক ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকার জন্য। শুরু হচ্ছে ভাঁজ। হ্যাঁ, ভুলটা আমরাই করেছি, আমি আর অমিতেশ। আমরা দুজনেই ভারত সরকারের মহাকাশ গবেষণা কেন্দ্রে কাজ করি। সাম্প্রতিক গ্রহান্তরে যাত্রার বিষয়ে প্রতিভাবান অমিতেশের বেশ কিছু মৌলিক গবেষণাও রয়েছে। আর ছেলেটা ভীষণ অনুসন্ধানী, বিশেষ করে বৈজ্ঞানিক গবেষণার বিষয়ে। ফলে এই অদ্ভুত চেহারার অপবিজ্ঞানী চরণ প্রসাদের হাতে আমাদের এই দুরবস্থা। খবরটা প্রথম জোগাড় করেছিল অমিতেশ। একদিন ও আমাকে এসে বলল, উৎপল, একটা দারুণ খবর পেয়েছি। কি খবর? আমি সাগ্রহে জানতে চাইলাম। চরণ প্রসাদ নামে একজন বিজ্ঞানীর সন্ধান পেয়েছি। লোকটার খুব উঁচু কোনো ডিগ্রি নেই, তবে হাতে কলমে কাজ করে আর নিজে নিজে পড়াশোনা করে বেশ কিছু গোপন আবিষ্কার করেছে। সরকার বিরোধী গবেষণার জন্য একবার ওর জেলও হয়। তারপর থেকে লোকটা ভীষণ লুকিয়ে তলে তলে সব উদ্ভট গবেষণা করে। একটু থেমে অমিতেশ খুব স্পষ্ট করে বলল, উৎপল, সম্প্রতি লোকটা একটা অদ্ভুত যন্ত্র আবিষ্কার করেছে। কি যন্ত্র? পলকে নেপচুনে পৌঁছে দেওয়ার যন্ত্র? খানিকটা ব্যাঙের খোঁচা দিয়ে আমি বললাম। কিন্তু আমাকে অবাক করে দিয়ে অমিতেশ জবাব দিল, হ্যাঁ, অনেকটা তাই। ওর যন্ত্রটা অনেকটা টাইম মেশিনের মতো, তবে কিছুটা জটিল। চরণপ্রসাদ যন্ত্রটির নাম দিয়েছেন স্পেস অ্যান্ড টাইম ফোল্ডিং মেশিন, অর্থাৎ দেশ ও কালে ভাঁজ সৃষ্টিকারী যন্ত্র। এই যে সময় ও শূন্য, তাতে এই যন্ত্র দিয়ে যে কোনো মাপের ভাঁজ সৃষ্টি করা যেতে পারে, অনেকটা কাগজ দুভাঁজ করার মতো। আরও অনেক কথা বলেছিল অমিতেশ, তবে আমি সবটা পরিষ্কার বুঝিনি। H.G. ওয়েলসের টাইম মেশিন ও অ্যালবার্ট আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতাবাদের কার্ভেচার অফ স্পেস অ্যান্ড টাইম, অর্থাৎ দেশ ও কালের বক্রতা ইত্যাদি থিওরিকে কাজে লাগিয়ে নানান কাণ্ড করে এই অপবিজ্ঞানী চরণ প্রসাদ তার যন্ত্রটি তৈরি করেছেন। অমিতেশের কথায় মোটামুটি এটুকু বুঝতে পেরেছি। তারপর ওরই পীড়াপিড়িতে রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে আমরা দুজনে রওনা হয়েছি চরণ প্রসাদের গবেষণাগার লক্ষ্য করে। পথে যেতে যেতে অমিতেশ বলছে, এই যন্ত্রটা পেলে কতটা সুবিধা হবে জানো?
বিভিন্ন গ্রহে আমরা পৌঁছে যাব চোখের নিমিষে। এ কথায় আমার হতবুদ্ধি ভাবটা অমিতেশের নজরে এড়ায়নি। ও বলল, উৎপল, একটা সাদা কাগজের দুপ্রান্তে তুমি দুটো কালির ফুটকি দাও। ফুটকি দুটোর দূরত্ব ধরো 1 ফুট। এবারে যদি তুমি কাগজটা মাঝামাঝি ভাঁজ করে ফেলো, তাহলে ফুটকি দুটো গায়ে গায়ে পৌঁছে যাবে। অর্থাৎ এই ভাঁজের ফলে ওদের মধ্যেকার দূরত্ব 1 ফুট থেকে সোজাসুজি 0 হয়ে যাবে। আমি ওর কথার তাৎপর্য এবারে স্পষ্ট বুঝতে পারলাম। বললাম, অমিতেশ, তুমি কাগজ ভাঁজ করার মতো শূন্যকে ভাঁজ করতে চাও। অর্থাৎ পৃথিবী ও নেপচুন হলো কাগজের ওপরে দুটো কালির ফুটকি। ভাঁজ করলে খুব কাছে এসে পড়বে, ফলে যে কোনো গ্রহে আমরা নিমেষে পৌঁছে যাব। ঠিক তাই। অমিতেশ আমাকে সমর্থন জানালো। তারপর সাবধানে পা ফেলে পথ চলতে লাগলো। একটু আগেই কপসলা বৃষ্টি হয়ে গেছে। পথে কাদা জল মাখামাখি, তার উপর ঘুটঘুটে অন্ধকার আর ঝিঝির ডাক। অমিতেশ টর্চের আলো ফেলে পথ দেখিয়ে চলেছে। আমার কেমন যেন ভয় ভয় করতে লাগলো। ঠিক তখনই অন্ধকার জঙ্গলের বুক চিরে হলদে আলোর রেশ আমাদের চোখে পড়ল। চরণ প্রসাদের গবেষণাগার। চাপা স্বরে উত্তেজিত ভাবে বলল অমিতেশ। গবেষণাগারের দরজায় পৌঁছে সাংকেতিক নিয়মে নক করতেই এলোমেলো পোশাক পরা একটি লোক দরজা খুলে দিল। অমিতেশের কথা শুনে বুঝলাম ইনি চরণ প্রসাদ। আপ্যায়িত হয়ে আমরা ভেতরে ঢুকলাম। বিশাল গবেষণাগারে তিনি সম্পূর্ণ একলা মানুষ। নিয়মমাফিক পরিচয় পর্ব ও আতিথেয়তার পাঠ শেষ হলে চরণ প্রসাদ উঠে দাঁড়ালেন। বললেন, চলুন, যন্ত্রটা দেখবেন, চলুন। আধো আধারি অলিন্দ ধরে আমরা এগিয়ে চললাম। আমাদের সামনে বিচিত্র ভঙ্গিতে হেলে দুলে হেঁটে চলেছেন শীর্ণকায় অপবিজ্ঞানী চরণ প্রসাদ, আর ওর পিছনে আমরা দুজনে। চোখ মুখ দেখে বুঝতে পারছি অমিতেশের আগ্রহ আমার চেয়ে শতগুণ বেশি। যেতে যেতে অদ্ভুত খসখসে গলায় চরণ প্রসাদ বলে চললেন, এই যন্ত্রের সমস্ত তত্ত্ব H.G. ওয়েলস ও আইনস্টাইনের কাছ থেকে ধার করা। আমি শুধু যন্ত্রটা তৈরি করেছি মাত্র। ওয়েলস সাহেবের টাইম ট্রাভেলার পৃথিবীর যেখানে সেখানে অতীতে বা ভবিষ্যতে যেতে পারত। আমি ভেবে দেখেছি একমাত্র সময় ও শূন্যকে ভাঁজ করা ছাড়া এই ভ্রমণ সম্ভব নয়। ধরুন আপনি 5000 খ্রিস্টাব্দের আমেরিকায় যেতে চান, তাহলে আপনাকে দুটো জিনিস ভাঁজ করতে হবে। এই 1982 থেকে 5000 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ের যে দূরত্ব সেটাকে, আর এখান থেকে আকাশপথে আমেরিকার যে দূরত্ব সেই শূন্যকে ভাঁজ করতে হবে। একমাত্র তখনই আপনার পক্ষে 5000 সালের আমেরিকায় যাওয়া সম্ভব। যদি শুধু সময় ভাঁজ করেন তাহলে 5000 সালে পৌঁছাবেন ঠিক, তবে ভারতবর্ষে আপনাকে বসে থাকতে হবে। আর যদি শুধু শূন্যকে ভাঁজ করেন তাহলে আমেরিকায় অবশ্যই পৌঁছাবেন, কিন্তু সালটা হবে 1982, 5000 নয়। আমার মনে পড়ল অমিতেশের উদাহরণের কথা। কাগজের উপরে কালির ফুটকি, এখানে সেরকম দুজোড়া ফুটকি। একজোড়া ফুটকি সময়ের আর একজোড়া দূরত্বের ফুটকি। সে কথা চরণ প্রসাদকে বললাম। মিথ্যে বলবো না, এই অপবিজ্ঞানীটির প্রতি আমার মনে কিছুটা শ্রদ্ধার ভাব জেগে উঠল। একটু পরেই পৌঁছে গেলাম আসল ঘরে। ঘরের আকার বিশাল, ছাদটা প্রায় 5 তলা বাড়ির সমান উঁচু, আর ঘরের মেঝেটা যেন ফুটবল খেলার মাঠ। গোটা ঘরটা শীতাতপ নিয়ন্ত্রিত এবং অজস্র উজ্জ্বল আলোয় আলোকিত। অবাক হয়ে ভাবলাম, এই বনে বাদারের চরণ প্রসাদ বিদ্যুৎ পেলেন কোথা থেকে?
চরণপ্রসাদ হয়তো এই প্রশ্নটাই আশা করেছিলেন, তাই প্রশ্ন না করতেই উত্তর দিলেন, আমার নিজস্ব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, ওই যে। উনি আঙুল তুলে ঘরের এক প্রান্তের দিকে দেখালেন। বাইরে থেকে শুধু শীষে মোড়া একটা প্রকাণ্ড ঘর চোখে পড়ল, আর শোনা যাচ্ছে গম্ভীর গুঞ্জনের শব্দ। এত সব দেখে আমি অমিতেশের কানে কানে বললাম, নিশ্চয়ের পিছনে শত্রু রাষ্ট্রের টাকা আছে। অমিতেশ কিছু বলল না, শুধু হাসলো। তারপর মুগ্ধ চোখে তাকিয়ে রইল ঘরের ঠিক কেন্দ্রস্থলে বসানো 20 ফুট উঁচু যন্ত্রটার দিকে। বুঝলাম, এটাই সেই স্পেস অ্যান্ড টাইম ফোল্ডিং মেশিন। যন্ত্রটার সঠিক বর্ণনা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, কারণ কয়েক হাজার যন্ত্রাংশ অত্যন্ত জটিলভাবে জুড়ে যদি অসংখ্য ইলেকট্রিকের তার যন্ত্রের সর্বাঙ্গে ঘিরে দেওয়া হয়, তাহলে হয়তো চরণপ্রসাদের যন্ত্রের কিছুটা আঁচ পাওয়া যেতে পারে। বিচিত্র তার আকৃতি, প্রকৃতি হয়তো আরও বিচিত্র। চরণপ্রসাদ একটা সুইচ টিপে দিয়ে যন্ত্রটা চালু করলেন, বললেন, অ্যাটমিক পাওয়ার। যন্ত্রের গায়ে হাজার হাজার রঙিন আলো জ্বলতে নিতে লাগলো। অমিতেশ নেশাগ্রস্তের মতো যন্ত্রটার কাছে এগিয়ে গেল। তক্ষুনি চরণপ্রসাদ চিৎকার করে উঠলেন, সাবধান ডক্টর শ্যানল, হাত দেবেন না। যদি ভুল করে সময় বা দূরত্বে ভাঁজ পড়ে যায়, তাহলে আপনার হাত হাইপার স্পেসে মিলিয়ে যাবে। অমিতেশ চমকে হাত টেনে নিল। চরণপ্রসাদ এগিয়ে এসে যন্ত্রটার কার্যকলাপ ওকে বুঝিয়ে দিলেন। সবশেষে বললেন, ডক্টর শ্যানল, কাগজ ভাঁজ করার উদাহরণটা দিয়ে আপনি ভালোই করেছেন। ব্যাপারটা বোঝার খুব সুবিধে, তবে একটা ছোট্ট তফাৎ রয়েছে এই যন্ত্রের কাজের সঙ্গে। একটু থেমে আমার দিকে এক পলক দেখে নিলেন চরণপ্রসাদ। তারপর বললেন, কাগজটা আপনি ভাঁজ করেছেন আমাদের খুব চেনা দুনিয়ায়, অর্থাৎ 3 ডাইমেনশনাল স্পেস বা ত্রিমাত্রিক শূন্যে, কারণ দ্বিমাত্রিক তলে এই ভাঁজ সম্ভব নয়। তেমনি আমার এই যন্ত্র সময় এবং শূন্যকে ভাঁজ করে হাইপার স্পেস বা চতুর্মাত্রিক শূন্যে, কারণ ভাঁজ করার জন্য আমাদের অতিরিক্ত একটা জায়গার দরকার হয়, যা 3 ডাইমেনশনাল স্পেসে সম্ভব নয়। অমিতেশ হঠাৎই বলে উঠল, আমি আপনার যন্ত্রে চড়ে হাতে নাতে সব পরীক্ষা করে দেখতে চাই। ব্যাস। চরণপ্রসাদ সঙ্গে সঙ্গে রাজি। অমিতেশকে যন্ত্রে বসিয়ে উনি কি সব কলকবজা টিপলেন। কিছু শব্দ হলো, কয়েক হাজার আলো জ্বলল, নিবল। তারপর যন্ত্রটা ছেড়ে অমিতেশ একা উধাও হয়ে গেল। আমার ঠোঁট চিরে একটা আতঙ্কের চিৎকার বেরিয়ে এলো। বুঝতে পারছি অভিব্যক্তিও হয়ে উঠেছে বিকৃত। সেটা লক্ষ্য করে চরণপ্রসাদ বললেন, ভয় পাবেন না ডক্টর বোস। অমিতেশ বাবুকে আমি 10 মিনিট আর 100 ফুট দূরত্বে পাঠিয়েছি। 10 মিনিট পরে ওকে 100 ফুট দূরে ঘরের ওই কোণে দেখতে পাবেন। সুতরাং উৎকণ্ঠায় থমথমে মুখ নিয়ে অপেক্ষায় রইলাম। ক্রমে 10 মিনিট থেকে 20 মিনিট পার হয়ে গেল, কিন্তু অমিতেশের দেখা নেই। ভয় পেলাম। কি চাই এই অপবিজ্ঞানী? আমাদের ব্ল্যাকমেল করে মহাকাশ গবেষণার কোনো গোপন খবর আদায় করতে চায় না তো? অবশেষে যখন আধ ঘন্টা পেরিয়ে গেল, তখন আমি চরণপ্রসাদের কাছে এগিয়ে গেলাম। তার দিকে আগুন চোখে তাকিয়ে 2 কাঁধে ধরে ঝাঁকুনি দিলাম। বললাম, বলুন, অমিতেশ কোথায়? ধীরে ধীরে আবার বর্তমানে ফিরে এলাম। হ্যাঁ, চরণপ্রসাদের যন্ত্রের ক্ষমতা আমি চোখে দেখে বিশ্বাস করেছি, কিন্তু কি করব এখন? আমাদের আজকের এই গোপন অভিযানের কথা কেউই জানে না। অমিতেশ সবকিছু গোপন রেখেছে। এখন যদি আমি একা ফিরে যাই, তাহলে সবার কাছে কি জবাবদিহি করব? ভাবতে ভাবতে মাথাটা আমার আগুন হয়ে উঠল। সময়ের ভাঁজে বা শূন্যের ভাঁজে 1 ফুটকি থেকে আর 1 ফুটকিতে যাওয়ার সময় অমিতেশ কি অতি শূন্যে হারিয়ে গেছে?
কি করে এখন ফেরত পাবো ওকে? ও কি দেখতে পাচ্ছে আমাদের? নিশ্চয়ই না। হঠাৎই ভদ্রতা সভ্যতা ভুলে ক্রোধে অন্ধ হয়ে আমি ঝাঁপিয়ে পড়লাম চরণ প্রসাদের উপর। ওকে সহজেই ধরাশায়ী করে টুটি টিপে ধরলাম। গর্জন করে উঠলাম, চরণ প্রসাদ, যে করে হোক অমিতেশকে ফিরিয়ে আনুন, নইলে আপনার নিস্তার নেই, আমি আপনাকে শেষ করে দেব। ওর গলার উপর হাতের চাপ ক্রমশ বাড়াতে লাগলাম। চরণ প্রসাদ এবার ভয় পেল, গভীর ভয়। কাঁপা গলায় বলল, একবার শেষ চেষ্টা করে দেখি। ওকে ছেড়ে দিলাম। হাঁফাতে হাঁফাতে উঠে জামা কাপড় ছেড়ে নিলেন চরণ প্রসাদ। আপন মনেই বিড়বিড় করে বললেন, মাঝে মাঝে মেশিনটার যে কি গন্ডগোল হয়। এবার উনি নিজেই উঠে বসলেন যন্ত্রে, আবার নানা রকম কলকবজা টিপলেন। তারপর চেঁচিয়ে আমাকে লক্ষ্য করে বললেন, ডক্টর বোস, আপনাকে আমার বিশ্বাস নেই। তাছাড়া অমিতেশ বাবুকে ফেরত আনতে গেলে মেশিনটাকেও হাইপার স্পেসে নিয়ে যেতে হবে। মেশিনটা যে আপনার জিম্মায় ছেড়ে যেতে হচ্ছে না, তাতে আমি বেশ ভরসা পাচ্ছি। চরণ প্রসাদ হাসলেন। আমি উত্তরে গম্ভীরভাবে বললাম, অমিতেশকে আমি এই মুহূর্তে ফিরে পেতে চাই, এক্ষুনি। চরণ প্রসাদ শেষ বোতামটা টিপলেন। এবং ওই প্রকাণ্ড মেশিন সমেত উধাও হয়ে গেলেন আমার চোখের সামনে থেকে। 1 মিনিট, 2 মিনিট, ওই তো অমিতেশ। ঘরের ডান দিকে দেওয়ালে একটা নিয়ন লাইটের কাছে অমিতেশ আবির্ভূত হয়েছে। আচমকা ওর শরীরের আবির্ভাবের চাপে নিয়ন লাইটটা চুরমার হয়ে ভেঙে পড়ল। আর এক মুহূর্ত শূন্যে ভেসে থেকেই পরক্ষণে মেঝেতে সশব্দে আছড়ে পড়ল অমিতেশ। আমি দৌড়ে গিয়ে ওকে তুলে ধরলাম। ও ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছে, অর্থাৎ ও ভ্রমণের খুঁটিনাটি, উধাও হওয়া, আবির্ভূত হওয়া কিছুই ও টের পায়নি। ও জিজ্ঞেস করলো, চরণ প্রসাদ কোথায়? ওর মেশিনটাই বা কোথায়? সংক্ষেপে অমিতেশকে সব খুলে বললাম। অবাক হয়ে দেখলাম, অমিতেশকে উদ্ধার করে কোনো রকমে ফেরত পাঠাতে পারলেও চরণ প্রসাদ নিজে এখনো হাইপার স্পেসের গোলক ধাঁধায় ঘুরছেন। আর কোনো কথা না বলে অমিতেশকে হাত ধরে টান দিলাম। বললাম, শিগগির এক্ষুনি এখান থেকে পালাতে হবে। দুজনে ছুটতে শুরু করলাম দরজা লক্ষ্য করে। গবেষণাগারের বাইরে পা রাখার মুহূর্তে এক প্রকাণ্ড বিস্ফোরণ আমাদের ছিটকে ফেলে দিল। চারপাশের দেওয়াল হুড়মুড় করে ভেঙে পড়ছে। চারিদিকে অসংখ্য আলোর ঝলঝানি। কোনো রকমে উঠে আমরা প্রাণটুকু হাতে করে পৌঁছে গেলাম অন্ধকার জঙ্গলে। অমিতেশের টর্চ কোথায় হারিয়ে গেছে, ফলে জল কাদা ঠেলে মরিয়া হয়ে ছুটে চললাম। পিছনে বিস্ফোরণের পর বিস্ফোরণ হয়ে চলেছে। রাতের আকাশটা যেন আতশবাজির আলোয় বারবার ধাঁধিয়ে উঠছে। বুঝলাম চরণ প্রসাদের গবেষণাগার নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। অনেকটা পথ পেরিয়ে আসার পর ক্লান্ত স্বরে অমিতেশকে প্রশ্ন করলাম, এসব বিস্ফোরণ কি করে হলো বলো তো? একটু ভেবেও বলল, চরণ প্রসাদ আমাকে ফেরত পাঠিয়েছিলেন ঘরের মেঝের বদলে নিয়ন লাইটের উপর, দেয়ালের গায়ে, মানে ভুল জায়গায়। হয়তো মেশিনের কোনো গোলমালের ফলেই দূরত্বের ভাঁজটা ভুল জায়গায় হয়েছিল। আর উনি নিজে যখন মেশিন সমেত হাইপার স্পেস থেকে ফিরে আসেন, তখন হয়তো ভুল করে ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে মেশিন শুদ্ধ গিয়ে হাজির হয়েছেন, ফলে এই বিধ্বংসী বিস্ফোরণ।
একটু থেমে অমিতেশ দুঃখের স্বরে বলল, একটা দরকারি যন্ত্র একসঙ্গে ধ্বংস হয়ে গেল। কবে আবার মানুষ এই যন্ত্র তৈরি করতে পারবে কে জানে। আমি কোনো উত্তর দিলাম না। শুনছিলেন ভাঁজ। কেমন লাগলো জানান আমাদের। টেল স্টেশনের আরও গল্প শুনতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন সারাগ্রাফ এন্টারটেনমেন্ট চ্যানেলটি। ধন্যবাদ।